ওকে, সো প্রথম ম্যাথটায় আমাদের একটা সমান্তরাল পাত ধারকে চার্জিত করার পর ব্যাটারিটা খুলে ফেলা হলো। ওকে, তো প্রথম আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হলো আমরা যখন ব্যাটারিটা ডিসকানেক্ট করব, ব্যাটারি ডিসকানেক্ট, তখন আসলে যে জিনিসটা হবে সেটা হলো আমাদের চার্জটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এটার কারণটা যদি আমরা দেখতে চাই, সাপোজ আমরা এখানে একটা সিম্পল সার্কিট নিলাম, যেটার এখানে একটা সুইচ আছে এভাবে। ওকে, আর এই জায়গায় আমাদের একটা ক্যাপাসিটর লাগানো আছে। তো প্রথমে আমরা যখন এখানে ব্যাটারিটা কানেক্ট করলাম, ব্যাটারিটা কি করবে, এদিক বরাবর চার্জকে পুশ করবে। তো চার্জকে যখন পুশ করবে এবং এটা যখন আটকানো অবস্থায় থাকবে, তখন চার্জ এসে কি হবে, আমাদের ক্যাপাসিটরের দুই প্রান্তে জমা হতে থাকবে। এখন আমরা যদি এই পার্টটাকে ডিসকানেক্ট করে দেই, এভাবে যদি ডিসকানেক্ট করে দেই, তাহলে এই যে জমা হওয়া চার্জটা, এখানে যে কিউ পরিমাণ আর মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছিল, সেটা কিন্তু আর ব্যাক ফ্লো হতে পারবে না। তো ফ্লো না হলে এখানে যতটুকু চার্জ ছিল তা কিন্তু একদম কনস্ট্যান্ট হয়ে যায় এই অবস্থার জন্য। তাহলে ব্যাটারি যখন ডিসকানেক্ট করা হবে চার্জিত করার পর, তাহলে অবশ্যই সেখানে যেই পরিমাণ চার্জ ছিল সেই পরিমাণ চার্জই অবশিষ্ট থাকবে। ওকে, এবার কি করা হলো যে এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ হলো আমাদের ইউ নট। ওকে, এখন পাত দুইটার দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ আগে আমাদের পাতগুলো যদি ডি দূরত্বে থাকে, এখন আমাদের পাতগুলো কত দূরত্বে চলে গেছে, 2d দূরত্বে চলে গেছে, তাহলে সঞ্চিত শক্তি কত গুণ হবে এটা আমাদের বের করতে হবে। তো প্রথমত আমরা যখনই একটা ক্যাপাসিটরের কনফিগারেশনটাকে চেঞ্জ করব, অর্থাৎ তার আকার, আকৃতি, শেপ, সাইজ এগুলো চেঞ্জ করব, তখন তার যেই জিনিসটা চেঞ্জ হবে সেটা হলো তার ক্যাপাসিটেন্স। কারণ সমান্তরাল পাতধারকের জন্য আমরা ফর্মুলা জানতাম যে আমাদের সি, এটা মানে হলো এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, যেখানে এ মানে হলো পাতদ্বয়ের ব্যাস, পাতগুলোর ক্ষেত্রফল, এবং ডি মানে হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। তো প্রথম অবস্থায় ক্যাপাসিটেন্সকে আমি যদি সি নট বলি, দ্বিতীয় অবস্থায় ক্যাপাসিটেন্স কত হবে সেটাকে আমরা বললাম সি প্রাইম, সেটাই ইকুয়ালস টু আসবে এ এপসাইলন নট ডিভাইডেড বাই 2d। এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এই যে এ এপসাইলন নট ডি, এই পুরো পার্টটাকে আমরা বলতে পারি সি নট। তাহলে এটাকে আমরা লিখতে পারবো সি নট ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন প্রথম অবস্থায় যখন আমাদের ক্যাপাসিটেন্স ছিল সি নট এবং আমাদের চার্জের পরিমাণ ছিল কিউ, তখন যেই পরিমাণ শক্তি ছিল সেটাকে আমরা বললাম ইউ নট। ওকে, তো এখন সেকেন্ড যখন অবস্থা হলো, তখন আমাদের ক্যাপাসিটেন্স হয়ে গেছে সি নট বাই 2, চার্জ কিন্তু এখনো কত আছে, কিউ আছে। আমরা জানতে চাই যে আমাদের ইউ টুটা কত হবে। ওকে, ইউ টুটা কত হবে। তো এখন ক্যাপাসিটেন্সের জন্য আমাদের কিন্তু বেশ কিছু ফর্মুলা ছিল। একটা ছিল কি হাফ সিভি স্কোয়ার, এটাকে আবার আমরা চেঞ্জ করে লিখতে পারতাম হাফ কিউ ইন্টু ভি আকারে, এটাকে আবার আমরা চেঞ্জ করে লিখতে পারতাম হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি আকারে। তো এখন আসলে কম্পেয়ার করার জন্য আমরা কোনটা ইউজ করব, এটা নাকি এটা, সেটার জন্য আমাদের দেখতে হবে কম্পেয়ার করার সময় যেই রাশিটাকে আমরা কম্পেয়ার করতে চাই সেটা বাদে অন্য কিছু যাতে চেঞ্জ না হয়। যেমন এই দুইটা কেস যদি আমরা দেখি, সেখানে শুধুমাত্র ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এমন একটা রাশি নিতে চাই যেখানে শুধুমাত্র ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হবে এবং তার চেঞ্জের কারণে ইফেক্টটা যা আসবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখানে অবশ্যই কনস্ট্যান্ট কে থাকছে, কনস্ট্যান্ট থাকছে কিউ। তাহলে আমরা এমন রাশিটা গ্রহণ করব যেখানে কিউ এবং সি থাকবে। ওকে, কিউ এবং সি থাকবে। অন্যগুলো নিলে যে হবে না তেমন না, অন্যগুলো নিয়েও আমি করে দেখাবো, তবে এভাবে করলে সুবিধা হয় একটু। তো সেই হিসাবে যদি আমরা রাশি চুজ করি, তখন কিন্তু আমাদের এটা চুজ করাটা সুবিধাজনক হবে। তো আমরা যদি এটাকে চুজ করি তাহলে দেখি কি আসে। প্রথমত আমাদের ইউ নট মানে আদি অবস্থায় যে শক্তি ছিল সেটাকে আমরা বলতে পারবো হাফ, তখন চার্জের পরিমাণ ছিল কিউ স্কোয়ার এবং আমাদের ক্যাপাসিটেন্স ছিল সি নট। দ্বিতীয় অবস্থায় যখন আমরা ইউ টু হিসাব করছি, তখন আমাদের আসবে হাফ ইন্টু চার্জের পরিমাণ এখনো কত, কিউ স্কোয়ারই আছে, কিন্তু আমাদের যে ক্যাপাসিটেন্স সেটা হয়ে গেছে সি প্রাইম। আর আমরা জানি সি প্রাইম মানে কত, সি প্রাইম মানে হলো সি নট বাই 2। তো নেক্সট লাইনে আমরা এখানে লিখতে পারবো হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি নট ইন্টু 2। ওকে, সো এখন আমরা যদি খেয়াল করি, এই যে হাফ কিউ স্কোয়ার বাই সি নট, এই পুরোটা মানে কিন্তু আমাদের ইউ নট। তাহলে সেই হিসাবে যদি লিখে ফেলি এখানে, তাহলে এই যে এই পুরোটুকু হয়ে যাবে আমাদের ইউ নট ইন্টু এখানে থাকবে 2। তাহলে আমাদের যে ইউ টু সেটার ভ্যালু হলো 2 ইন্টু ইউ নট। তাহলে এটা দেখে একটু অবাক লাগতে পারে যে এখানে তো কোনো ব্যাটারি নেই, তাহলে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ বাড়লো কিভাবে। আসলে এখানে যেটা হয়, এই যে চার্জগুলো, পাতগুলোকে যখন আমরা দূরের দিকে সরাই, সরানোর জন্য আমাদের এক্সটার্নাল ফোর্স দ্বারা একটা কাজ করতে হয়। এই এক্সটার্নাল ফোর্স দ্বারা যে কাজটা করা হয় সেটা আসলে আমাদের এই ব্যাটারি ধারকের ভিতরে শক্তি হিসেবে জমা থাকে। তো এটাও আরেকটু ইন্টুইটিভ করার জন্য আমরা যেটা মনে রাখতে পারি সেটা হলো আমাদের ভি এর ফর্মুলাটা। আমাদের যে ভোল্টেজের ফর্মুলা ছিল সেটা মানে কি ছিল, সেটা মানে ছিল ই ইন্টু ডি।
খেয়াল করি এখানে যদি আমরা ডি এর ভ্যালুটা ডাবল করি তাহলে আমাদের ভিও কিন্তু কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আর ভি ডাবল করা মানে কি, বেসিক্যালি পোটেনশিয়াল ডাবল করা। আর পোটেনশিয়াল মানেই কিন্তু এক ধরনের কি, শক্তি। তাহলে এই যে পোটেনশিয়ালটাকে বাড়ালো কে, ডিটাকে যে বৃদ্ধি করেছে সে। তো এখানে আসলে এক্সট্রা যে শক্তিটুকু আসে অর্থাৎ ডাবল পরিমাণ শক্তি, সেটা কোন জায়গা থেকে আসে, সেটা আসে এই যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ থেকে। আচ্ছা, সো এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড ছিল, সেই কারণে, কমপ্লিকেটেড বলতে ইউজুয়ালি এগুলা মিসআন্ডারস্ট্যান্ড করা হয়, সে কারণে একটু ডিটেলে বলা হলো। তোমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, সো সেকেন্ড কোয়েশ্চেনটায় বলা আছে যে কিউ আধান বিশিষ্ট একটা গোলক, তাহলে এখানে একটা গোলক নিলাম, সেই গোলকটার উপর কিউ পরিমাণ আধান আছে, সেটাকে একটা অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। তাহলে ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে তা বের করতে হবে। তো এটার জন্য একদম আমাদের বিদ্যুতের যে ডেফিনিশনটা ছিল সেটার দিকে ফিরে যেতে হবে। তো আমাদের তড়িতের যে ডেফিনিশন ছিল সেটা মানে ছিল কোনো একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চার্জের পরিমাণ প্রতি একক সময়, সেটাকেই কিন্তু আমরা কি বলতাম, কারেন্ট বলতাম। তাহলে এখানে আমাদের যে বলটা আছে সেটা কিন্তু এইরকম একটা বৃত্তপথে ঘুরছে। ওকে, এরকম একটা বৃত্তপথে ঘুরছে, সেটাকে এইভাবে একটা অপরিবাহী সুতার মাধ্যমে ঘোরানো হচ্ছে ওমেগা কৌণিক বেগে। এখানে যে বেগটা আছে সেটা হলো ওমেগা। তাহলে এখন আমরা যদি এখানে একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, এই যে এখানে একটা একক ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের ভেতর দিয়ে এই বলটা প্রতি সেকেন্ডে কয়বার যায় সেটা যদি আমরা জানতে পারতাম, তাহলেই কিন্তু আমরা আমাদের কারেন্টের পরিমাণ বলে দিতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি সেটা আমাদের জানা নেই। কিন্তু আমরা যেটা জানি সেটা হলো এই বিন্দুটাকে, আমাদের যে গোলকটা আছে এই গোলকটা, সেটা তার পর্যায়কালের সমান পরিমাণ সময়ে একবার অতিক্রম করে। কারণ পর্যায়কালের ডেফিনেশনই এটা ছিল, যেই সময়ে সে গতিপথের একই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। ওকে, সো এই জায়গা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এইভাবে পর্যায়কাল পরিমাণ সময় পর সে এখান দিয়ে আরেকবার পাস করবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পর্যায়কাল পরিমাণ সময়ে এই ক্ষেত্রফল দিয়ে যেই পরিমাণ চার্জ পাস হয় সেটা হলো কিউ পরিমাণ চার্জ। তাহলে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ হবে কিউ ডিভাইডেড বাই পর্যায়কাল পরিমাণ। আর একক সময়ে প্রবাহিত চার্জকে আমরা কি বলতাম, আমরা আমাদের কারেন্ট বলতাম। তাহলে এখান থেকেই আমরা আমাদের অ্যান্সারটা বের করে ফেলতে পারবো যে আই এটা সমান সমান হবে চার্জের পরিমাণ, দ্যাট ইজ কিউ, আর নিচে বসবে তার পর্যায়কাল। আর পর্যায়কালের জন্য আমরা ফর্মুলা জানি, পর্যায়কাল মানে হলো 2 পাই বাই ওমেগা। ওকে, সো এখানে আমরা কিউ ডিভাইডেড বাই বসাবো 2 পাই বাই ওমেগা, তখন আমাদের ওমেগাটা উপরে চলে আসবে। তাহলে এখানে হবে কিউ ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। অপশনের সাথে যদি ম্যাচ করি আমাদের ডি হবে অ্যান্সার। ওকে, তো 3 নাম্বারটা আসলে আমাদের বেশ সহজ একটা অঙ্ক ছিল। এখানে বলা আছে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি। তো স্থিতিস্থাপক গুণাঙ্কটা কোনটা, ইয়াং এর মডুলাস দিয়ে চিন্তা করতে পারি আমরা। ইয়াং এর মডুলাস আমরা জানতাম, এটা মানে হলো এফ এল ডিভাইডেড বাই এ এল। তো এটার যদি মাত্রা আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমে এটাকে রিডিউস করে নিই একটু, কারণ মাঝে মাঝেই দেখা যায় আমরা মাত্রাগুলো ভুলে যাই, তখন এটাকে রিডিউস করে নিলে আমাদের একটু সুবিধা হয়। যেমন এখানে যে ফোর্স আছে, ফোর্স মানে কি, ফোর্স মানে হলো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আর এখানে লেন্থ, সেটাকে লেন্থের মতন রাখলাম কারণ সেটার মাত্রা আমরা জানি অলরেডি। এরিয়া, সেটার মাত্রা আমাদের জানা আছে, সেটা হলো লেন্থের স্কোয়ার, আর এখানে আমাদের একটা থাকবে লেন্থ। ওকে, তো এখন মাস আমাদের ঠিকঠাক আছে, ভালো কথা। অ্যাক্সেলারেশন বা ত্বরণ, ত্বরণ মানে হলো অতিক্রান্ত দূরত্ব, বা এটাকে আমি এস দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টাইমের স্কোয়ার, বা এটাকে ভি বাই টিও বলা যেত, আবার ভি মানে হলো এস বাই টি। তো আলটিমেটলি এটা কি চলে আসবে, এস বাই টি স্কোয়ার। তারপর এখানে থাকবে এল, এখানে থাকবে এ ইন্টু এখানে থাকবে এল। এখন আমরা মাত্রাগুলো বসানো শুরু করতে পারি। প্রথমত ভরের মাত্রা কি, ভরের মাত্রা হলো আমাদের এম। ওকে, ভরের মাত্রা হলো এম। এরপরে এখানে আছে কি একটা ডিস্টেন্স, তো ডিস্টেন্সের মাত্রা হলো আমাদের এল। এখানে কি আছে, এখানেও একটা ডিস্টেন্স আছে, তাহলে সেটার মাত্রাও কি হবে, সেটার মাত্রা হবে এল। নিচে আছে টাইম, তাহলে 1/t স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি এইভাবে, t⁻⁻2 আকারে। ওকে, t⁻⁻2 আকারে। এবং নিচে যদি লক্ষ্য করি, নিচে আছে আমাদের এরিয়া, এরিয়া মানে হলো দুইটা লেন্থের স্কোয়ার। ওকে, তাহলে লেন্থ দুইটাকে আমরা গুণ করলাম তাহলে আসবে এল স্কোয়ার, ইন্টু এখানে আছে আরেকটা লেন্থ, দ্যাট ইজ আরেকটা এল। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, এই যে এল এল বাদ পড়ে যায়, এল স্কোয়ারের সাথে একটা এল কাটাকাটি যাবে, তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্টটা থাকে সেটা হলো এম l⁻⁻1 t⁻⁻2। ওকে, তো অপশন যদি ম্যাচ করতে চাই এই বিটা হলো আমাদের অ্যান্সার। ওকে, আমাদের পরবর্তী অঙ্কটাও একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, অঙ্ক না অবশ্য। এখানে বলা আছে যে কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স মানে এটার পাওয়ারটা কিন্তু কি, পজিটিভ। ওকে, তো এটার উত্তর আমরা জানি যে উত্তরটা হয় দূরদৃষ্টি।
তবে এটা নিয়ে আমাদের মাঝে মাঝে দেখা যায় বেশ কনফিউশন থাকে। তো এখানে যেহেতু একটা কোয়েশ্চেন আসছে, আমরা এখানে একটু এক্সপ্লেন করে দিই জিনিসটা কিভাবে হয়। তো প্রথমত এটা হলো আমাদের সেই চোখটা, ওকে। তো সেই চোখের ভেতরে আমাদের এখানে কি থাকে, এখানে একটা লেন্স থাকে, এবং লেন্সটা আমাদের কিছু মাসলের মাধ্যমে এখানে কানেক্টেড থাকে, এখানে কিছু মাসলের মাধ্যমে কানেক্টেড থাকে। এই মাসলগুলোকে আমরা বলি সিলিয়ারি মাসল, ওকে, এটাকে আমরা বলে থাকি সিলিয়ারি মাসল। ওকে, সো এই লেন্সটার জন্য আমরা একটা প্রধান অক্ষ এখানে সুবিধা হবে হিসাব করতে। ওকে, এটা হলো আমাদের প্রধান অক্ষ। আমাদের চোখটা আসলে দেখতে পাই কিভাবে? আমাদের এই যে চোখের যে জায়গাটাগুলো আছে, এই জায়গায় আমাদের রেটিনাগুলো থাকে, ওকে। রেটিনাগুলো যখন আলো পড়ে, এখানে ফোকাস পড়ে, তখন আমরা কি করি, আলোগুলো দেখতে পাই, মানে বস্তুটা দেখতে পাই। তাহলে অসীমে যখন একটা বস্তু থাকে, সাপোজ এই বস্তুটা অসীম আছে, তো অসীম থেকে আমাদের কি করবে, সমান্তরাল আলোক রশ্মি আসবে। তাহলে এই যে সমান্তরাল আলোক রশ্মি আসলো, আসার পর সেই যদি বিম্বটা যদি আমাদের এই জায়গায় চলে আসতে পারে, তখন আমরা কি করব, বিম্বটাকে দেখতে পাবো। তাহলে এখন আমরা কি বলবো, আমরা বলবো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হলো আমাদের ফোকাস বিন্দু, ওকে। এই বিন্দুটা হলো ফোকাস বিন্দু, কারণ সমান্তরাল আলোক রশ্মি এসে কিন্তু ফোকাসে মিলিত হয়, ওকে। এখন মনে করি আমাদের যে বস্তুটা আছে সেটা আরেকটু কাছে চলে আসলো। তো বস্তুটা যখন আরেকটু কাছে আসবে, তখন সে কি করবে, এইভাবে আসবে, আসার পর এখন সে এই দিক বরাবর যাবে, ওকে। এই দিক বরাবর গিয়ে এই যে ফোকাসে সে মিলিত হতে পারলো, মানে রেটিনার উপরে আপতিত হলো। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের ফোকাস কোনটা হয়ে গেল, ফোকাসটা হয়ে গেল এই বিন্দুটা। কিন্তু আমাদের একটা লেন্সের জন্য তো ফোকাস ফিক্স থাকে, কারণ ফোকাসের জন্য আমরা ফর্মুলা জানি, লেন্স মেকার্স ফর্মুলা। সেটা কি আসে, সেটা সেই যে মিউ মাইনাস ওয়ান, 1/r1 মাইনাস 1/r2, ওকে। ফোকাসের জন্য আমাদের এরকম একটা ফর্মুলা আছে। তো এখানে আসলে যে জিনিসটা হয়, আমাদের চোখের এই যে পেশিগুলা, এগুলাকে আমরা বলি সিলিয়ারি মাসল। এই মাসলগুলা কন্ট্রাক্ট করে আমাদের চোখের লেন্সটাকে স্কুইশ করতে পারে। তো করলে তখন কি হয়, এটার ফোকাসটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে স্কুইশ করা, সেটা কিন্তু একটা লিমিট আছে। তো সেই লিমিটটা হলো আমাদের ঠিক এই যে d ইকুয়ালস টু 25 সেন্টিমিটার পর্যন্ত, ওকে। তো যদি কোনো বস্তু আমাদের 25 সেন্টিমিটার থেকেও কাছে গঠিত হয়, তখন আসলে আমাদের এইভাবে যে আলোটা চলে যায়, অর্থাৎ সে কিন্তু আর রেটিনার ভেতরে কি করতে পারে না, ফোকাস করতে পারে না। তো এটাকে আমরা বলি চোখের সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের একটা মিনিমাম পয়েন্ট আছে, যে মিনিমাম পয়েন্ট পর্যন্ত আমাদের চোখের লেন্স ফোকাস করতে পারে, আর একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে যেই পর্যন্ত ফোকাস করলে আমরা দেখতে পাবো। তো এই দুইটা হলো আমাদের চোখে দেখার জন্য রেঞ্জ, অর্থাৎ আমাদের এই রেঞ্জের ভিতরে যদি কোনো আলো এসে আপতিত হয় বা ফোকাসটা এই রেঞ্জের ভিতর থাকে, তাহলে আমরা আলোটাকে দেখতে পাবো। এখন আমাদের যে রোগটা আছে সেটা হলো দূরদৃষ্টি। সেখানে কি হয়, সেখানে আমরা দূরের জিনিস দেখতে পাই কিন্তু কাছের জিনিস দেখতে পাই না। অর্থাৎ এখন আমাদের অবস্থাটা কি হবে, আমাদের চোখের যে লেন্সটা আছে সেটা লেন্সের পাওয়ারটা কমে যাবে। এটা হলো আমাদের লো পাওয়ার কেস। তো লো পাওয়ার কেসের জন্য আমরা ডায়াগ্রামটা আরেকবার দেখব। ওকে, সো লো পাওয়ার কেসে যেটা হয় সেটা হলো আমাদের চোখের পাওয়ারটা একটু কমে যায়। তো পাওয়ার কমে গেলে কি হয়, তাদের ফোকাসগুলো একটু দূরে শিফট করবে। অর্থাৎ এখন আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট দুটাই কিছুটা দূরে শিফট করে, ওকে। তো ম্যাক্সিমাম আর মিনিমাম এই পয়েন্টটাতে চলে আসে, এটা হয়ে যায় আমাদের ম্যাক্স এবং এটা হয়ে যায় আমাদের এর মিনিমাম। তাহলে এখন আমরা যদি দূরের বস্তুটা দেখতে চাই, তাহলে এই হলো আমাদের দূরের বস্তু। দূরের বস্তু থেকে আলো কি আসবে, সমান্তরালে আসবে। আসার পর দেখার জন্য আলোটাকে কিন্তু এই বিন্দুতে গঠিত হতে হবে। অর্থাৎ আলোটা কি করবে, যদি এসে কোনোভাবে এই বিন্দুতে গঠিত হয়, তাহলে আমরা বস্তুটাকে দেখতে পাবো। আর আমরা দেখতে পাচ্ছি এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কিন্তু আমাদের রেঞ্জের ভেতর আছে, যে রেঞ্জের ভেতরে আমরা ফোকাসকে আনা নেওয়া করতে পারি। তাহলে চোখটা অবশ্যই দূরের বস্তুটাকে দেখতে পাবে। কিন্তু কাছের বস্তুর ক্ষেত্রে কি হবে, কাছের বস্তুটা চলে আসলো কোন জায়গায়, এই জায়গাটায়। তাহলে এখন কাছের বস্তুটা যখন আমাদের আলোটা এভাবে সমান্তরালে পাঠাবে, পাঠানোর পর এই যে আগে যে ফোকাস বিন্দুটা ছিল না, মিনিমাম, সেই মিনিমাম পর্যন্ত কি করতে হবে, ফোকাস করতে হবে। কারণ সেখান পর্যন্তই আসলে কি আমাদের রেটিনার কোষগুলা উপস্থিত আছে, এর নিচে কিন্তু উপস্থিত নেই। কিন্তু আমাদের যে চোখ, যে চোখটা আমরা এখন দেখছি যেটার পাওয়ারটা লো, সেটা কিন্তু এতটুকু পর্যন্ত ফোকাস করে আনতে পারে না। সে কি করে, সে জাস্ট এতটুকু পর্যন্ত ফোকাস করতে পারে। তাহলে ঘটনাটা কি হবে, ঘটনাটা হবে আলোটা এখানে আসবে, সে অনেক চেষ্টা করবে ফোকাস করার, এবং ফোকাস করার পর তার মিনিমাম পয়েন্টে সে ফোকাস করতে পারবে, ওকে। তো মিনিমাম পয়েন্টে যখন ফোকাস করবে, তখন আলোটা কিন্তু আমাদের রেটিনা বরাবর যেতে পারবে না। তো তখন আমরা কি হবে, কাছের যে বস্তুটা সেটাকে দেখতে পাবো না, কারণ রেটিনা পর্যন্ত যাওয়ার জন্য ফোকাস দরকার ছিল এই জায়গায়, যেটা আমরা করতে পারছি না, ওকে। সো আমি আরেকবার বলছি এই জিনিসটা, এটা একটু ক্লিয়ার থাকে না, সে কারণে ডায়াগ্রামটা একটু উল্টাপাল্টা হলো। ওকে, সো যেটা হবে, এই যে আলোটা এভাবে আসবে, আসার পর কি হবে, এই বরাবর সে ফোকাস করতে পারবে। অনেক চেষ্টা করছে এদিক বরাবর ফোকাস করার, কিন্তু রেঞ্জের বাইরে, সে সর্বনিম্ন করতে পারে এতটুকু। তাহলে এতটুকু বরাবর সে ফোকাস করবে, আলোটা কোন দিক বরাবর চলে যাবে, এই যে বাইরে চলবে, বাইরে যাবে, যাওয়ার পর এখানে কি হয়, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলো যায়,
যাওয়ার পরে সেটা মিলিত হবে এই যে বাইরে। তো বাইরে মিলিত হলে সে কি করবে? জিনিসটাকে ব্লারি দেখবে, সে আর ভালোভাবে দেখতে পাবে না। কিন্তু যদি এখানে মিলিত হতো তাহলে এই যে এখানের কেসের মতন, যদি আমাদের এই দিক বরাবর সে ফোকাস করতে পারতো তাহলে আমাদের প্রধান অক্ষ থেকে আলোটা গিয়ে ঠিক এইখানে মিলিত হতো, যেখানে আমাদের রেটিনার উপর আলোটা পড়তো। তাহলে আমাদের লো পাওয়ারের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? পাওয়ারটা কমে যাচ্ছে। তাহলে তার পাওয়ার বাড়াতে হবে। বাড়ানোর জন্য এখন আমরা কি করব? আমরা এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করব। সেই উত্তল লেন্সটা কি করবে? এই চোখ পর্যন্ত আসার আগেই আলোটাকে আরেকটু কার্ভ করে দিবে। কার্ভ করে দেওয়ার কারণে তাকে, তার এই যে লেন্সটা আছে সেই লেন্সটাকে খুব বেশি কার্ভ করতে হবে না। ওকে? তো কারণ তাকে কিছুটা হেল্প করে দেওয়া হচ্ছে অলরেডি। তো সেই কারণে আমরা কি করব? যখন আমাদের দূরদৃষ্টি হয়, অর্থাৎ আমরা দূরের বস্তু দেখতে পাই কিন্তু কাছের বস্তু দেখতে পাই না, তখন আমরা পজিটিভ লেন্সের পাওয়ার বা উত্তল লেন্স ব্যবহার করি। ওকে, সো পরের কোয়েশ্চেনটায় আমাদের একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন দেওয়া আছে এবং এখানে একটা আননোন এলিমেন্ট আছে। আমাদের বের করতে হবে এই আননোন এলিমেন্টটা কি। তো আননোন এলিমেন্টটা বের করার জন্য আমাদের আসলে জানতে হবে এই জায়গায় কে আছে আর এই জায়গায় কে আছে। সাপোজ আমাদের এখানে যদি কোনোভাবে 2 চলে আসে আর এখানে 4 চলে আসে, তাহলে দেখেই আমরা বলে ফেলতে পারবো এটা আমাদের হিলিয়াম হবে। ওকে, তো সেটার জন্য, বের করার জন্য আমরা রিঅ্যাকশনটাকে একটু রিরাইট করব। তো পরীক্ষার হলে অবশ্যই আমরা এভাবে বারবার লিখতাম না, তাও বোঝানোর স্বার্থে এখানে কিন্তু আমরা লিখছি সেটা। ওকে, তো এখানে থাকবে হিলিয়াম 2 4। ওকে, এতটুকু থাকে এবং আননোন যে এলিমেন্ট সেটাকে আমরা বললাম এক্স এলিমেন্ট, যেটার নিচে আমাদের ভর সংখ্যার জায়গায় আছে এ এবং পারমাণবিক সংখ্যার জায়গায় আছে, আচ্ছা, পারমাণবিক সংখ্যার জায়গায় আছে এ এবং ভর সংখ্যার জায়গায় আছে বি। ওকে, এরকম। তো এখন নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে খুব সহজে আমি বলে দিই যে আমাদের এই পাশে উপরের সবগুলোর যোগফল এই পাশে উপরের সবগুলোর যোগফলের সমান হতে হবে। সেটা চার্জ হোক, প্রোটন সংখ্যা হোক, ভর সংখ্যা হোক, যাই হোক সবসময় কি যোগফল সমান হতে হবে। আর নিচের গুলোর যোগফল এই নিচের গুলোর যোগফলের সমান হতে হবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে 27 প্লাস 4 সেটা ইকুয়ালস টু হতে হবে 30 প্লাস বি। তো এখানে আছে 31, এখানে আছে 30, সেখান থেকে বি এর ভ্যালু আসবে 1। সিমিলার উপায়ে 13 প্লাস 2 এটা ইকুয়ালস টু আসবে 14 প্লাস এ। তাহলে এখান থেকে এই পাশে আছে 15, এই পাশে আছে 14, তাহলে এর ভ্যালু হবে 1। অর্থাৎ আমাদের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হলো 1 1। তাহলে এমন একটা এলিমেন্ট যার ভর সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ তার ভিতরে একটা প্রোটনই আছে শুধু। বোঝা যায় এটা? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হলো প্রোটন প্লাস নিউট্রন। তো সেটার সংখ্যা কত? 1। আর প্রোটনও আছে কয়টা? একটা। তাহলে পুরো ভর সংখ্যাটাই কন্ট্রিবিউট করছে কে? শুধুমাত্র প্রোটন। তাহলে আমাদের অপশনটা অবশ্যই কি হবে? অপশনটা হবে বি। একটা সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে, এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 50% বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, অর্থাৎ আগে যা ছিল তার থেকেও 50% বাড়াবে। ওকে, তাহলে কার্যকর দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন করতে হবে? তো যেহেতু শুধু কার্যকর দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, তাহলে আমরা অন্য যতগুলা প্যারামিটার আছে সবগুলাকে কনস্ট্যান্ট ধরতে পারি। তো পর্যায়কালের জন্য আমরা ফর্মুলা জানতাম টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো টি সমানুপাতিক হবে রুট ওভার এল। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এটা সমান সমান হবে রুট ওভার এল টু ডিভাইডেড বাই এল ওয়ান। ওকে, তো আমরা ধরে নিলাম সুবিধার জন্য যে আমাদের টি ওয়ান সেটা মানে হলো 100। তাহলে টি টু কত হবে? টি টু হবে, আগে ছিল 100, তারও 50%, দ্যাট ইজ 50, এতটুকু বাড়ালাম। তাহলে সব মিলিয়ে কত হলো? সব মিলিয়ে হবে 150। এটা আমরা র্যান্ডম যে কোনো সংখ্যা ধরতে পারতাম, আমরা 1 আর এখানে 0.5ও ইউজ করতে পারতাম, তাও আমাদের একই রেজাল্টে আসতো। ওকে, আর প্রথম ক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্য সেটাকে আমরা এল ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্যটাকে এল টুই রাখছি। ওকে, তাহলে এখন আমরা এখানে যদি ভ্যালু বসাই, আমাদের উপরে আসবে 150, নিচে আসবে 100। আর এখানে এক কাজ করে এটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে আমাদের এখানে থাকবে এল টু ডিভাইডেড বাই এল ওয়ান। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে কত থাকে। যদি আমরা 50 দ্বারা কাটি তাহলে উপরে থাকবে 3, নিচে থাকবে 2, সেটার উপর আছে স্কোয়ার, সেটা ইকুয়ালস টু হলো এল টু ডিভাইডেড বাই এল ওয়ান। তো যেহেতু আমাদের পর্যায়কালটা দৈর্ঘ্যের বর্গের সাথে সমানুপাতিক, তাই আমাদের এল টুটা অবশ্যই বড় হবে, কারণ পর্যায়কাল তো বৃদ্ধি পেয়েছে। তাহলে এল টু যদি বড় হয় এবং আমরা যদি চেঞ্জটা মাপতে চাই, তাহলে আমাদের উপরে দরকার এল টু মাইনাস এল ওয়ান। তো এল টু মাইনাস এল ওয়ানটা আনার জন্য আমরা উভয় পক্ষে একটা -1 করে দিব। তাহলে এখানে 9/4 -1 এটা ইকুয়ালস টু হবে এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান মাইনাস 1। সো নেক্সট লাইনে এখানে থাকে কি 9 - 4 দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই 4, এটা ইকুয়ালস টু হলো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। তো এটাকে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আসে 1.25, দ্যাট ইজ ডেল্টা L ডিভাইডেড বাই L1। তো পার্সেন্টেজে যদি আমরা হিসাব করতে চাই তাহলে এটা হয়ে যাবে 150।
125%। ওকে, 125%। অর্থাৎ আদি দৈর্ঘ্য যা ছিল তার থেকে 125% যদি আমরা দৈর্ঘ্যে বৃদ্ধি করি তাহলে আমাদের দোলনকালটা 50% বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সারটা যদি চেক করি, অ্যান্সারটা হবে আমাদের সি। কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে অণুগুলোর মূল গড় বর্গবেগ, এটা কিন্তু আমাদের আরএমএস ভেলোসিটি। ওকে, আরএমএস ভেলোসিটি কত গুণ বৃদ্ধি পাবে? তো আমরা জানি যে আমাদের আরএমএস ভেলোসিটির যে ফর্মুলা সেটা হলো √3RT ডিভাইডেড বাই এম, যেখানে এম হলো কেজিতে তার পারমাণবিক ভর। তো যেহেতু একই আদর্শ গ্যাস আছে তাই আমরা বলতে পারবো যে আমাদের আরএমএস ভেলোসিটি যেটা সেটা হবে √T এর সমানুপাতিক। তো যেহেতু কেলভিন স্কেলের তাপমাত্রার সাথে এটা বর্গের সমানুপাতিক, তাই আমরা যখন তাপমাত্রাটাকে 4 গুণ বৃদ্ধি করব অবশ্যই তাকে বর্গ করলে কত আসবে? 2। বর্গমূল করলে কত আসবে? 2। আমাদের টেম্পারেচারটা 4 গুণ বৃদ্ধি পাবে, 2 গুণ বৃদ্ধি পাবে। ওকে, এটাকে যদি আমি করে দেখাতে চাই তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে C1/C2 এটা মানে হলো √T1/T2। তাহলে আমরা যেহেতু C2টা C1 এর রেসপেক্টে বের করতে চাই তাহলে এটাকে উল্টে দেই। উল্টাই দিলে দেখা যায় আমাদের টি2টা কি হয়ে যাবে? 4 গুণ বৃদ্ধি পাবে, তাহলে সেটা হবে 4T1 আর নিচে থাকবে আমাদের T1, কাটাকাটি গেলে এখানে থাকে কত? 2। তাহলে এখান থেকে বলা যায় C2 এটা সমান সমান হবে 2 ইন্টু C1, অর্থাৎ আগে যে C ছিল তার ডাবল করলে তারপরে আমাদের C2টা পাওয়া যাবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে সি। ওকে, তো পরের অঙ্কটাই বলা আছে যে 14 মিনিট পরে একটা তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অর্ধায়ু কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরাসরি টাইম দেওয়া আছে এবং টাইম থেকে আমাদের অর্ধায়ুটা বের করতে হবে। তাহলে এখানে টি এর সাথে টি হাফের সম্পর্ক সরাসরি দেওয়া আছে। তো এটার জন্য আমাদের বেশ হ্যান্ডি একটা ফর্মুলা আছে, সেটা আমরা অনেক সময় ইউজ করে থাকি। তো আমি সেটা একবার দেখিয়ে দিই, তারপরে অঙ্কটা করব। তো আমরা জানতাম যে আমাদের একটা ফর্মুলা ছিল n = n0 e⁻λT, এবং আমাদের টি হাফের যে ফর্মুলা অর্থাৎ অর্ধায়ুর যে ফর্মুলা সেটা হলো ln2/λ। ওকে, ln2/λ। তাহলে এখানে ল্যামডা ইকুয়ালস টু আমরা কি বসাতে পারি? খেয়াল করি, ল্যামডা সমান সমান আসবে ln2 ডিভাইডেড বাই টি হাফ। ওকে, সেই জিনিসটা আমি এখানে রিপ্লেস করব। তাহলে এখানে n ইকুয়ালস টু থাকে n0 e⁻, এই যে ল্যামডার বদলে কি বসাবো? ল্যামডার বদলে বসাবো ln2 ডিভাইডেড বাই টি হাফ ইনটু এখানে আছে একটা টি। ওকে, নেক্সট লাইনটা একটু মনোযোগ দিতে হবে তাহলে বোঝা যাবে সহজে। এখানে থাকে n, এটা ইকুয়ালস টু n0 e⁻, আমি যেটা করব মাইনাস t/t হাফ, এটাকে একটু আলাদাভাবে লিখবো, আর এখানে থাকবে ln2। ওকে, সো এখানে কি থাকে? n = n0 e⁻, খেয়াল করি এই যে t/t হাফ মাইনাস সহ এটা কিন্তু আমাদের ln এর উপর কি আকারে আছে? ln এর সাথে গুণ আকারে আছে। তো আমরা জানি গুণ যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে পাওয়ারে নিয়ে যাওয়া যায়। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারবো? ln 2 মাইনাস t/t হাফ। এখন e⁻ln এই পুরোটাকে যদি x এর মতন চিন্তা করি তাহলে আমরা ফর্মুলা জানি যে e⁻ln x এটা মানে হলো x। তো নেক্সট লাইনে আমরা যেটা লিখতে পারবো সেটা হলো n = n0 2 মাইনাস t/t হাফ। তো এখানে t আর t হাফের ভিতর সরাসরি কি আছে? সম্পর্ক আছে। তো এটা আমরা এখন এখানে ইউজ করব। ওকে, সো আমাদের বলা আছে কি, আমরা ধরে নিলাম যে আমাদের প্রথমে অণুর সংখ্যা ছিল n, তাহলে অবশিষ্ট অণুর সংখ্যা দ্যাট ইজ n সেটা সমান সমান হবে n0/16। ওকে, টাইম কত লিখেছে? টাইম লিখেছে 14 মিনিট। আমাদের বের করতে হবে টি হাফটা কত। সো আমরা যদি এটা করতে চাই এখানে জাস্ট ভ্যালু বসাতে হবে। প্রথমত আমাদের এখানে কি আছে? n0/16, আর এখানে আছে n0, আর এখানে আছে 2 টি মানে হলো 14 আর টি হাফ এটা আমরা বের করতে চাই। সো এখানে n0 আর n0 বাদ পড়ে যায়, 16 সেটাকে আমরা লিখতে পারবো 2⁻⁻4। খেয়াল করি এটাকে লেখা যায় 2⁻4, উপরে যখন যাবে তখন হয়ে যাবে 2⁻⁻4। এটা ইকুয়ালস টু হয় 2⁻14/t হাফ। তো যেহেতু দুইটাই আমাদের 2 এর পাওয়ার, তাই আমরা অবশ্যই এখানে লিখতে পারবো যে -4 = 14/t হাফ। তো মাইনাসটা কাটাকাটি করে ফেললে এখানে হয়ে যাবে 4 = t হাফ ডিভাইডেড বাই 14/t হাফ। ওকে, সো নেক্সট লাইনে খুব ইজিলি আমরা বলতে পারি যে আমাদের টি হাফ এটা সমান সমান হবে 14/4, দ্যাট ইজ 7/2, আর ইউনিটটা হবে মিনিটস, কারণ এই 14কে আমরা কিন্তু মিনিটে বসিয়েছিলাম। তাহলে অ্যান্সারটা যদি আমরা ম্যাচ করতে চাই তাহলে আমাদের অ্যান্সারটা হবে সি। ওকে, এর পরের অঙ্কটাও আমাদের একদম সূত্র বেসড একটা অঙ্ক। তো আমরা মনে রাখবো আমাদের যে কোনো ধরনের সাইন অথবা কজের যদি
তড়িৎচালক বল অথবা তোমরা মনে রাখবো আমাদের। আচ্ছা, সো আমাদের নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সেটাও বেশ একদম স্ট্রেট ফরওয়ার্ড সূত্রের একটা অঙ্ক। আমরা জানি যে আমাদের পিক ভ্যালু যদি আই নট হয় এবং আমাদের আরএমএস ভ্যালুকে যদি আমরা আই আরএমএস বলি, ওকে, যদি এখানে ভোল্টেজ বলা হয়েছে, ভোল্টেজ বললে আমরা ই ব্যবহার করবো অথবা ভি ব্যবহার করবো, তাহলে ভি আরএমএস এটার যে ফর্মুলা সেটা হলো ভি নট ডিভাইডেড বাই রুট ওভার টু। ওকে, ভি নট বাই রুট ওভার টু। তাহলে এখন আমরা যদি ভি নটটা বের করতে চাই সেটা সমান সমান আসবে ভি আরএমএস ইন্টু রুট ওভার টু। তো ভি আরএমএস এর ভ্যালু এখানে বলা আছে এই যে গড় বর্গের বর্গমূল মান, সেটা মানে হলো 10 এবং রুট ওভার টু মানে হলো 1.414। তো 10 দ্বারা যদি গুণ করে দেই তাহলে এখানে আসবে 14.14 ভোল্ট। তাহলে অপশনের সাথে ম্যাচ করলে ডি হলো আমাদের উত্তর। ওকে, সো নেক্সট অঙ্কটায় জিজ্ঞেস করা হলো যে এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো দুইটা ভেক্টর পরস্পর লম্ব মানে কি, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর আমরা জানি যে আমাদের এরকম একটা শর্ট ফর্ম ছিল যে লম্বট, অর্থাৎ লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কি হবে, শূন্য হবে। ওকে, সো আমরা এখন এ আর বি এর ডট প্রোডাক্ট সেটা ইকুয়ালস টু 0 লিখবো। এখান থেকে আমাদের আসবে এই দুজনকে যদি ডট করি তাহলে আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, এবং কে যেহেতু নেই তাকে গুণ করার কথা আসবে না, তাহলে আই এর সাথে আই গুণ করলে আসবে টুয়াইস এ, প্লাস জে এর সাথে জে গুণ করলে আসবে 2, এটা ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমাদের এর ভ্যালু আসবে -1। তো অপশন ম্যাচ করলে সি হবে আমাদের উত্তর। ওকে, সো 11 নম্বর অঙ্কটায় বলা আছে যে কত বেগে চললে একটা রকেটের গতিশীল দৈর্ঘ্য, সেটাকে আমরা বলবো এল, তার নিশ্চল দৈর্ঘ্য দ্যাট ইজ এল নট তার অর্ধেক হবে। ওকে, সো গতিশীল দৈর্ঘ্য এল, এটার জন্য আমরা ফর্মুলা জানি এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এলটা কি হয়ে যাবে, আমাদের স্থির দৈর্ঘ্যের অর্ধেক হবে, তাহলে এটা হয়ে যাবে এল নট বাই 2, আর এখানে থাকবে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এল নট কাটাকাটি গেলে এটা হয়ে যাবে 1/2, সেটাকে স্কোয়ার করলে আসবে 1/2 হোল স্কোয়ার, আর এখানে থাকে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো নেক্সট লাইনে আমরা দেখতে পাচ্ছি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা মানে চলে আসবে 3/4, যেটাকে স্কোয়ার রুট করলে সি কে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে ভি সমান সমান আসবে √3/2 ইন্টু সি। তাহলে এই সি হলো আমাদের উত্তর। ওকে, সো এই অঙ্কটায় এম ভরের একটা বস্তু ঘর্ষণহীন একটা তলে ভি বেগে চলার সময় একটা স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটাকে সংকুচিত করলো। ওকে, সো এই অঙ্কটায় একটা এম ভরের বস্তু ঘর্ষণহীন একটা তলে ভি বেগে চলার সময় একটা স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটাকে সংকুচিত করলো। স্প্রিং বল ধ্রুবক যদি কে হয়, স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে তা বের করতে হবে। তাহলে এখানে আমাদের এরকম একটা তল আছে, সেই তলের উপর একটা বস্তু, সেই বস্তুটা ঘর্ষণহীনভাবে ভি বেগে চলছিল। ওকে, তো সেই জায়গায় আমাদের এইরকম একটা স্প্রিং ছিল। এরপরে কি হলো, কিছুক্ষণ পরে এসে আমাদের বস্তুটা স্প্রিংটাকে এভাবে ধাক্কা মারলো। তো ধাক্কা মারার পর যে ঘটনাটা হবে, আমাদের স্প্রিংটা কিছুটা সংকুচিত হয়ে যাবে এইভাবে। ওকে, স্প্রিংটা কিছুটা সংকুচিত হয়ে যাবে। তো আমরা যদি লক্ষ্য করি, আগে আমাদের আদি অবস্থাটা ছিল এই জায়গায় এবং স্প্রিংটা চলে এসেছে কোন জায়গায়, এই জায়গায়, তাহলে স্প্রিংটা এতটুকু পরিমাণ কি হলো, সংকুচিত হলো। তাহলে এখানে আসলে যে জিনিসটা হবে সেটা হলো কাজ শক্তি উপপাদ্যটা কাটবে। তাহলে আমরা যেটা বলবো সেটা হলো স্প্রিং দ্বারা কৃত কাজ, সেটা সমান সমান হবে আমাদের এই বস্তুটার গতিশক্তির পরিবর্তন। তো স্প্রিং দ্বারা কৃত কাজের ফর্মুলা আমরা জানি সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার, সেটা সমান সমান হবে তার গতিশক্তির পরিবর্তন। তো গতিশক্তির পরিবর্তন কতটুকু, সেটার জন্য আমরা দেখব ফাইনালি গিয়ে আমাদের বেগটা কত হয়ে যাবে, 0। তো তাহলে তখন গতিশক্তি হবে 0 মাইনাস আদিতে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কোয়ার। তো এখানে একটা কথা আমরা বলতে পারি যে মাইনাস চিহ্নটা আসলে কোন জায়গা থেকে আসলো, তো মাইনাস চিহ্নটা তো এখানে আসছে, আমরা আসলে এই জায়গায় একটা মাইনাস দিতে ভুলে গেছি। এখানে মাইনাসটা কোন জায়গা থেকে, আমরা যদি খেয়াল করি স্প্রিংটা চাচ্ছে কিন্তু এদিক বরাবর বল প্রয়োগ করতে, কিন্তু আমাদের সরণটা কোন দিকে হয়, সরণটা কিন্তু হয় এদিক বরাবর, তাই স্প্রিং দ্বারা যে কৃত কাজ সেটা কিন্তু এখানে নেগেটিভ হবে। ওকে, সো স্প্রিং দ্বারা কৃত কাজ যদি নেগেটিভ হয় তাহলে এখানে একটা মাইনাস আসবে, তো আমাদের মাইনাসে মাইনাসে এই দুইটা হয়ে যাবে কি, এই দুইটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে হাফ আর হাফ বাদ পড়ে যাবে। এখান থেকে আমরা যদি এক্স বের করতে চাই, এক্স সমান সমান আসবে এম বাই কে রুট ওভার, আর এই ভি কে রুট করলে সেটা শুধু হয়ে যাবে ভি। ওকে, ভি স্কোয়ারকে রুট করলে সেটা হবে শুধু ভি। তাহলে অপশনের সাথে যদি ম্যাচ করি আমাদের উত্তর হবে এ। ওকে, সো পরবর্তী অঙ্কটায় আমাদের একটা গ্রাফ প্রেডিক্ট করতে বলা হয়েছে। তো বলা হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা এইচ, খেয়াল করতে হবে এটা কিন্তু উচ্চতা না, এটা হলো গভীরতা। তো পৃথিবীর নিচে যদি আমরা যাই তাহলে আমাদের জি প্রাইমের যে ভ্যালুটা হয় সেটার ফর্মুলা আমরা জানি, সেটা হয় 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তো এটাকে
আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের গ্রাফের এক্স অক্ষ বরাবর কি আছে, এইচ আছে, এবং ওয়াই অক্ষ বরাবর কি আছে, ওয়াই অক্ষ বরাবর জি। খেয়াল রাখবো এটা কিন্তু জি প্রাইম, অর্থাৎ পরিবর্তিত জিটা। না হলে কিন্তু কনস্ট্যান্ট জি সবসময় কিন্তু কি থাকতো, কনস্ট্যান্ট থাকতো, এখানে চেঞ্জ হওয়ার কোনো কথা আসতো না। ওকে, সো এখান থেকে যদি আমরা এখন গ্রাফটা দেখতে চাই, আমাদের জি প্রাইম এটা সমান সমান আসবে কি, আমরা যদি গুণ করে দেই তাহলে জি মাইনাস জি বাই আর ইন্টু এইচ। এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে এখানে আসবে জি প্রাইম এটা সমান সমান মাইনাস জি বাই আর ইন্টু এইচ প্লাস জি। তো এটাকে এখন আমরা কিসের সাথে কম্পেয়ার করব, সরলরেখার সাথে। আমরা বলবো আমাদের এই যে পার্টটা, সেই পার্টটা হলো ওয়াই, তারপর এখানে যে পার্টটা সেটা হলো আমাদের এম, এবং খেয়াল করি আমাদের এমটা কিন্তু কি একটা নেগেটিভ ঢাল। ওকে, নেগেটিভ ঢাল। আর এখানে যে এইচটা আছে, এই এইচটা হলো আমাদের এক্স, এবং এই যে জিটা আছে, জিটা হলো আমাদের সি। এবং খেয়াল করবো আমাদের জি এর ভ্যালু কিন্তু কি পজিটিভ। ওকে, তাহলে আমরা জানি এরকম যদি একটা গ্রাফ থাকে, এদিক বরাবর হলো আমাদের ওয়াই, এদিক বরাবর হলো আমাদের এক্স, ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াই এর জায়গায় আছে জি প্রাইম, তাহলে এটাকে আমরা বলতে পারি জি প্রাইম, এক্স এর জায়গায় আছে আমাদের এইচ। তাহলে আমাদের ওয়াই ছেদকটা কি পজিটিভ, তাহলে উপরে কোথাও ছেদ করবে, এবং ঢালটা যেহেতু নেগেটিভ এবং সরলরেখার সাথে মেনে চলে, তাই এইরকম একটা গ্রাফ আমাদের এখানে আসার কথা। তাহলে অবশ্যই আমরা যদি এখানে ম্যাচ করে দেখি, এইটা হবে আমাদের গ্রাফ। এবং আমরা আরেকটু প্রিসাইজ হতে পারি, সেটা হলো আমাদের এখানের যে ভ্যালুটা সেটা হবে 9.8, কারণ যখন আমরা ভূমি থেকে 0 পরিমাণ নিচে আছি, অর্থাৎ ভূপৃষ্ঠে আছি, তখন আমাদের অভিকর্ষ স্তরণটা কত হবে, 9.8। এবং আমাদের অভিকর্ষ স্তরণটা 0 কখন হবে, যখন আমরা পৃথিবীর কেন্দ্রে চলে যাবে, অর্থাৎ এইচ সমান সমান আর হয়ে যাবে। সেটা এই ফর্মুলা থেকেই বলা যায়, এইচ এর ভ্যালু যখন আমরা আর বসাবো তখন 1 - 1 মানে 0 হয়ে যাবে। ওকে, তো এটা ছিল আমাদের এটার অ্যান্সার। ওকে, সো 14 নম্বর অঙ্কটায় বলা আছে কি, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষণে দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব ডি, অর্থাৎ আমাদের এখানে যে দুইটা স্লিট আছে, এরকম একটা স্লিট আর এখানে আরেকটা স্লিট, এই দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের স্মল ডি, এবং চিরদ্বয় থেকে পর্দার যে দূরত্ব, অর্থাৎ এখানে আমরা যে পর্দাটা রাখি সেই পর্দাটার দূরত্ব হলো বড় হাতের ডি। ওকে, তাহলে পর্দার উপর প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত হবে? তো আমরা তো জানি আমাদের এখানে কি হবে, একটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, তারপরে এখানে একটা ডার্ক, তারপরে আবার ব্রাইট, তারপরে আবার ডার্ক, এরকম করে আমাদের কিন্তু ফ্রিঞ্জ তৈরি হবে। তাহলে এই যে পর্দার পুরো দৈর্ঘ্য, সে পুরা দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যে আমাদের কয়টা করে ডোরা থাকবে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা একটু ডায়াগ্রামটা দেখি এখানে। ওকে, তো আমরা জানি যে আমাদের এইরকম করে ফ্রিঞ্জগুলো তৈরি হয়। প্রথমত আমাদের এখানে কি থাকবে, একটা ডার্ক থাকবে, তারপর আমাদের এখানে একটা ব্রাইট থাকবে, সেটাকে আমি এখানে ব্ল্যাঙ্ক আকারে দেখাচ্ছি, আর আমাদের এখানে একটা কি থাকবে, ডার্ক থাকবে। ওকে, সো এখানে আমরা যদি দেখি আমাদের এই যে এটার যে মিড পয়েন্ট, সেখান থেকে এটার মিড পয়েন্টের যে দূরত্ব, সেটাকে আমরা বলি ডোরা ব্যবধান। তো এই ডোরা ব্যবধানের ভিতর আমাদের ডোরা কিন্তু কয়টা আছে, ডোরা কিন্তু আছে একটা, এবং এই ডোরা ব্যবধানটা আমরা জানতাম, সেটা ছিল কি, সেটা ছিল ল্যামডা ডি বাই টি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ল্যামডা ডি বাই ডি এতটুকু ডিস্টেন্সে ডোরা আছে কয়টা, ডোরা আছে একটা। এবং এটা কিন্তু আমাদের পর্দার ডিস্টেন্স, বোঝা যায় না, এই যে পর্দার ভিতরে এই এতটুকু ডিস্টেন্স কিন্তু আমরা দেখালাম। ওকে, তাহলে পর্দার এতটুকু ডিস্টেন্সের ভিতরে আমাদের ডোরা আছে কয়টা, ডোরা আছে একটা। তাহলে একক ডিস্টেন্সের ডোরা কয়টা থাকবে, একক ডিস্টেন্সের ডোরা থাকবে 1 ডিভাইডেড বাই ল্যামডা ডি বাই স্মল ডি পরিমাণ। ওকে, তাহলে এখানে উপরে ডি চলে আসবে, আর নিচে আমাদের এখানে ল্যামডা টিটা রয়ে যাবে। তাহলে একক দৈর্ঘ্যে আমাদের ঠিক এতটুকু পরিমাণ ডোরা থাকবে। তাহলে আমরা অ্যান্সারে বলতে পারি, অ্যান্সার হলো আমাদের বি। তো অনেকে এই ক্ষেত্রে আসলে আর্গিউ করতে পারি, আমরা আর্গিউ করতে পারি কি, যে আমাদের এখানে তো অর্ধেক ডোরা আছে আর এখানেও কি আছে, অর্ধেক ডোরা আছে, তাহলে এই অর্ধেক অর্ধেক মিলেও তো একটা হওয়া উচিত। তো সেটা যদি আমরা কনসিডার করলেও কিন্তু আমাদের কোনো অপশনের সাথে সেটা ম্যাচ করবে না। তাই আমাদের এক্ষেত্রে এই মাঝখানের অর্থাৎ সম্পূর্ণ ডোরাকেই একটা ডোরা হিসেবে কনসিডার করে উত্তরটাকে বা প্রশ্নটাকে ফর্মুলেট করা হয়েছে। তো সেভাবে আমরা উত্তর বললাম যে আমাদের উত্তরটা হবে বি। ওকে, সো 15 নম্বর অঙ্কটাই, একটা বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে চলমান আছে। ওই মুহূর্তে বৃত্তাকার পথে এই যে দ্রুতি মানে কিন্তু অবশ্যই আমাদের এখানে স্পর্শকীয় বেগটা বলা হচ্ছে। ওকে, কারণ বেগ এখানে বলা হয় না কেন টেকনিক্যালি, কারণ বেগ কিন্তু দিকের সাথে সাথে কি হয়, চেঞ্জ হয়, কিন্তু দ্রুতির মানটা সবসময় কি থাকে, ফিক্স থাকে। তো আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের দ্রুতিটা হলো কত, 6 মিটার পার সেকেন্ড, এবং এই যে দ্রুতিটা আছে সেটাও কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কত বেগে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ হারে। তো এই যে আমাদের দ্রুতিটাকে চেঞ্জ করছে বা ভেলোসিটিটা চেঞ্জ করছে, এটা চেঞ্জ করার জন্য যেই ত্বরণটা দায়ী থাকে সেটাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ। ওকে, সেটাকে আমরা কি বলি, স্পর্শকীয় ত্বরণ। তাহলে এখানে আসলে যেটা দেওয়া আছে সেটা হলো এ ট্যানজেনশিয়াল,
অর্থাৎ সেটা মানে হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বলা হলো যে ওই মুহূর্তে বস্তুটার ত্বরণের মান কত। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যেটা যে এই ত্বরণটা কিন্তু আসলে লব্ধি ত্বরণ। ওকে, এটা কি? এটা হলো আমাদের লব্ধি ত্বরণ। তাহলে লব্ধি ত্বরণের কথা আসলে কোন জায়গা থেকে আসলো? তো সেটার জন্য আমরা যদি দেখি এখানে একটা বস্তু যখন এরকম একটা বৃত্তাকার পথে ঘোরে, একটা বস্তু যখন এইরকম বৃত্তাকার পথে ঘুরছে তখন তার সাথে অ্যাসোসিয়েটেড দুইটা ত্বরণ থাকতে পারে। একটা ত্বরণ হলো যে ত্বরণটা তার বেগের মানকে চেঞ্জ করবে, সেই ত্বরণটাকে আমরা বলি আমাদের স্পর্শকীয় ত্বরণ বা এ ট্যানজেনশিয়াল। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা থাকা ম্যান্ডেটরি না। তবে যেটা অবশ্যই থাকতে হবে সেটা হলো আমাদের কেন্দ্রমুখী ত্বরণটা। এই কেন্দ্রমুখী ত্বরণের কারণেই এটা কি করতে পারে? বৃত্তপথে রোটেট করতে পারে। ওকে, তো সেই কেন্দ্রমুখী ত্বরণের মান হলো এসিপি, সেন্ট্রিপেটাল ফর কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, তো এই দুইটা ত্বরণের যে লব্ধি হয় সেই লব্ধিটাকে আমরা বলি কি? আমাদের লব্ধি ত্বরণ। ওকে, তো আমাদের আসলে বের করতে বলা হয়েছে এই ত্বরণটা, যে ত্বরণটা হলো এই দুইটার লব্ধির কারণে তৈরি হবে। ওকে, সো একটার ভ্যালু তো আমাদের অলরেডি দেওয়া আছে, সেটা হলো ট্যানজেনশিয়ালটা, সেটা কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এসিপি যেটা, সেটার জন্য আমরা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো এম ভি স্কোয়ার বাই আর। ও সরি, এখানে এম হবে না, এটা কি হবে? শুধু ভি স্কোয়ার বাই আর। এম দিলে সেটা কি হয়ে যাবে? বল হয়ে যাবে। এই যে এটার সাথে যদি আমরা ভরকে গুণ দিই, ভরকে গুণ দিলে এটা কি হয়ে যাবে? কেন্দ্রমুখী বল হয়ে যাবে। কিন্তু আমাদের লাগবে শুধুমাত্র ত্বরণটা। তো ভি এর ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা হলো কত? 6। তাহলে সেটাকে স্কোয়ার করলাম। আর নিচে থাকবে আমাদের ব্যাসার্ধ, সেটা হবে 12। তাহলে উপরে থাকে 36, নিচে থাকে 12। 36কে 12 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 3। তাহলে আমাদের একটা আছে সেটা হলো 4, আর এখানে আরেকটা ত্বরণ আছে সেটা হলো 3। তাদের লব্ধিটা কত হবে? পিথাগোরাস থেকে আমরা বলতে পারি লব্ধিটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেটার রুট, অর্থাৎ আমাদের ত্বরণটা হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চাইলে আমরা এখানে অ্যাঙ্গেলটাও বলতে পারতাম। তো অ্যাঙ্গেলটা যেহেতু আমাদের এখানে দরকার হবে না, আমরা এখান থেকে অপশন মিলিয়ে বলতে পারি আমাদের অ্যান্সারটা হবে 5। অবশ্যই খেয়াল রাখবো আমাদের সি অ্যান্সার না। সি অ্যান্সার না কেন? কারণ এখানে যে ত্বরণটা সেটা কি তৈরি করে? সেটা কিন্তু আমাদের বেগের মান চেঞ্জ করে। আর বেগের মানকে চেঞ্জ করবে একমাত্র কে? স্পর্শকীয় ত্বরণ। আমাদের কেন্দ্রমুখী ত্বরণ যদি চেষ্টাও করে তারপরও সে কি করতে পারবে না? বেগের মানটাকে চেঞ্জ করতে পারবে না। কারণ সে বেগের সাথে লম্ব দিক বরাবর থাকে। ওকে, অনেকটা প্রাসের মতন। এই যে প্রাস যখন এভাবে যেত, আমরা কি করতাম? এই দিক বরাবর যে বেগটা ছিল vx, সেটাকে সবসময় কনস্ট্যান্ট রাখতাম। কিন্তু তার কারণ আমাদের নিচের দিকে যে বলটা আছে, অর্থাৎ অভিকর্ষের টান, সেটা কিন্তু কি এটার সাথে 90 ডিগ্রিতে থাকতো। তাই যেহেতু আমাদের এখানে বেগটা চেঞ্জ হচ্ছে কোনোভাবে, তাহলে অবশ্যই আমাদের কেন্দ্রমুখী বল স্পর্শকীয় ত্বরণ আছে, এবং সেটাই দেওয়া আছে কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কেন্দ্রমুখী ত্বরণ তো অবশ্যই থাকতে হবে, কারণ সে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে। তাই আমাদের এখানে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হলো লব্ধি ত্বরণের মান, আর সেই লব্ধি ত্বরণের মান আসবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।